এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম brought to you by Coal Mines Associated Traders Private Limited। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস প্রাইম। দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার আপনার বাড়িতে। দুয়ারে রেশন ক্যাম্পের মাধ্যমে এই অভিনব উদ্যোগ শুরু করেছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হয়েছে এই মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম, যা আগামী 10 দিনে প্রায় 63,000 পরিবারের কাছে পৌঁছে যাবে। পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হলো মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এখন হাতের মুঠোয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের উদ্যোগ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও এই কার্যক্রম শুরু হয়েছে, যেখানে দুয়ারে রেশন ক্যাম্পের মাধ্যমেই রেশনের সঙ্গেই মিলছে এই পবিত্র মহাপ্রসাদ। জামালপুর ব্লকে এই মহাপ্রসাদ গ্রামবাসীদের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান, বিডিও পার্থসারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক এবং পঞ্চায়েতের সদস্যরা। তারা জামালপুর 1 ও 2 পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেন। বিডিও পার্থসারথী দে জানান, আগামী 10 দিনের মধ্যে জামালপুর ব্লকের 63,000 পরিবারের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে। প্রথম দিনে 4,070 জন মানুষ এটি পেয়েছেন। মেহমুদ খান এই উদ্যোগকে মুখ্যমন্ত্রীর এক অনন্য প্রয়াস বলে অভিহিত করেন। তিনি বলেন, দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর এবার পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারে আশীর্বাদ স্বরূপ এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। তো আজকে জামালপুর ব্লকে বিভিন্ন প্রান্তে আমাদের জগন্নাথ ধামের আজকে যে মন্দিরের প্রসাদ, ওখান থেকে আমাদের তার প্রসাদ এসে সেগুলো মিশ্রিত করে আমরা প্রত্যেকটা এলাকার আমাদের ক্যাম্প করা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। যে উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উদ্বোধন করেছিলেন, সেখানে ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদ আমরা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা দেওয়া হচ্ছে। এই উদ্যোগ একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাচ্ছে, তেমনি রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারকেও তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিক সভ্যতার আলো থেকে বহু দূরে পুরুলিয়ার 1 নম্বর ব্লকের মানারা গ্রাম পঞ্চায়েতের অকরবাইদ গ্রামের সহিসপাড়ার প্রায় 15টি পরিবার গত 20 বছরেরও বেশি সময় ধরে এক তীব্র জলসংকটের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে চলেছে মানুষগুলি। বর্ষার কয়েকটি মাস নদী জলে ভরপুর থাকলেও সে সময় নদীর প্রবল স্রোতে জলেই তাদের কাজ চালাতে হয়। বাকি সময় যখন নদীর জল কমে যায়, তখন চুয়া কেটে তাদের জল সংগ্রহ করতে হয়। এই চুয়ার জল সব সময় পর্যাপ্ত বা পরিষ্কার হয়ও না। গ্রামবাসীরা জানান, দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তারা এই কষ্টের মধ্যেই জীবন যাপন করছেন। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বর্ষার সময় বালি ডুবে যায়, তখন আমরা এদিকে ওদিকে জল খাই বাঁধের পুকুরে। আমরা যতদিন এখানকে বাস করছি ততদিন এলে, এখন আমাদের 20-25 বছর বাস করা এখানে হয়েছে। গ্রামে একটি নলকূপ থাকলেও সেটি খননের পরদিন থেকেই ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত জল বের হয়, তা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগী। ফলস্বরূপ গ্রামবাসীরা বাধ্য হয়ে নদীর দূষিত জল ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। জলের সমস্যা ঢেরেই হয়, তো আমরা তো নদীর জল আনি খাই দিন থেকে। যতদিন আমরা এখানে বনবাস করে আছি ততদিন নদীর জলে খাই। বর্ষার দিনে এখানে ইয়ে করে বহির জল খাই আমরা। অকরবাইদ গ্রামের সহিসপাড়ার এই অসহায় মানুষগুলোর দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজও দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে ন্যূনতম নাগরিক সুবিধা যেমন বিশুদ্ধ পানীয় জল কতটা দুষ্প্রাপ্য। এই গ্রামবাসীদের জন্য একটি স্থায়ী পানীয় জলের ব্যবস্থার দিকে দ্রুত প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাদের দীর্ঘদিনের এই জলকষ্ট দূরীকরণে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি আজও তারা নীরবে প্রকৃতির উপর নির্ভরশীল হয়েই জীবন কাটাবে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
বিয়ের সানাইয়ের রেস তখনও ফিকে হয়নি, কিন্তু এক লহমায় তা পরিণত হলো শোকের আবহে। পুরুলিয়া থেকে বরযাত্রী নিয়ে ফেরা একটি বোলেরো গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের ভয়াবহ সংঘর্ষে নিভে গেল 9টি অমূল্য জীবন। 18 নম্বর জাতীয় সড়ক যেন এক মৃত্যুপুরী। কিছুক্ষণ আগেও যে প্রাণগুলো উৎসবে মেতেছিল, এখন তারা চিরঘুমে শায়িত। ভোর 6:30। অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। পুরুলিয়ার আদাবোনা গ্রামে বিয়ের অনুষ্ঠান সেরে জামশেদপুরের দিকে ফিরছিল বোলেরোটি, আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রেলার যেন জমদূতের মতো ধেয়ে এসে ধাক্কা মারল বোলেরোকে। নিমেষেই সব শেষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় যে 9 জনকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকরা তাঁদের সকলকেই মৃত ঘোষণা করেন। 9 জনের মধ্যে 7 জনই নিমডি থানার তিলাই টেঁড় গ্রামের বাসিন্দা, বাকি একজন রঘুনাথপুরের আর একজন মুরুক গ্রামের। প্রাথমিক তদন্তে জানা গেছে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী সেই পলাতক ট্রেলার চালকের বেপরোয়া গতি। যদিও চালক পলাতক, তাকে ধরতে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে, কিন্তু এই ক্ষতি কি আর পূরণ হবে? এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের অপ্রতুলতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ আজ চরমে। তারা বলছেন, এমন দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পথ নিরাপত্তা কি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? আর কত প্রাণ ঝরলে প্রশাসন সতর্ক হবে? এই প্রশ্নগুলোই আজ গোটা এলাকার মানুষকে ভাবিয়ে তুলছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় যা ছিল বর্ধমানের গর্ব, যা পাড়ি দিত দেশ বিদেশের বাজারে, সেই ঐতিহাসিক কাঞ্চননগরের ছুরি-কাঁচি শিল্প আজ কর্মীর অভাবে বিলুপ্তির পথে। কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং সরকারি উদাসীনতা এই শিল্পকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। বর্ধমানের কাঞ্চননগর একসময় পরিচিত ছিল ভারতের শেফিল্ডস নামে। এখানকার সুদক্ষ কারিগরদের হাতে তৈরি ছুরি, কাঁচি, বটি, দা, কুড়ুল, এমনকি তলোয়ার এবং লোহার শিকলও দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল। হাপড় টেনে লোহাকে পিটিয়ে শৈল্পিক রূপ দেওয়াই ছিল তাদের নিত্যদিনের কাজ। এই শিল্প শুধু এলাকার অর্থনীতিকেই চাঙ্গা রাখত না, বরং বর্ধমানের ঐতিহ্যকেও বহন করত। তবে বর্তমানে এই শিল্পের ভবিষ্যৎ ঘোর সংকটে। শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা একে একে এই পেশা ছেড়ে অন্য জীবিকা বেছে নিচ্ছেন। কাঁচামালের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বিশেষত লোহার দাম বৃদ্ধি, ছোট ছোট কারিগরদের পক্ষে এই শিল্প চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে। উপরন্তু আধুনিক যন্ত্রনির্ভর যুগে হাতে গড়া এই শিল্পের কদরও কিছুটা কমেছে। সব কাজ আসতে চাইছে না, এর কঠোর পরিশ্রম এই জন্য কেউ, আমাদের ছেলেরাও কেউ শিখছে না, সব অন্য কাজ শিখছে, এবং অন্য লোকও তো শিখছেই না। আমাদের ছেলেমেয়েরাও থাকছে না। এই আটারি, কুড়ুল, বটি, কোদাল, কাস্তে, এইসব টাংনা, এইসব আমরা মেরামতি করি, নতুন কিনে আনে ধার করে দিই, বাঁট লাগিয়ে দিই। হ্যাঁ, কোদাল নতুন তৈরি করি, বটি তৈরি করি। অনেক শিল্পী এখন দিনের বেলায় অন্য কাজ করে, বিকেলে বা ফাঁকা সময় এই পেশায় যুক্ত হচ্ছেন। তাদের চোখে মুখে এখন একটাই প্রশ্ন, তাদের পূর্বপুরুষদের এই শিল্প কি এভাবেই হারিয়ে যাবে? সরকারি অনুদান, প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাঁচামাল প্রাপ্তিতে সাহায্য করলে হয়তো এই ঐতিহাসিক শিল্পকে বাঁচানো সম্ভব হবে। অন্যথায় ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকা বর্ধমানের এই ঐতিহ্যবাহী ছুরি-কাঁচি শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। মালদার আম, যার একসময় কদর ছিল বিশ্বজুড়ে, কিন্তু পরিচর্যার অভাবে সেই খ্যাতি কিছুটা কমে গিয়েছিল। এবার সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে মালদা জেলা উদ্যান পালন দপ্তর এক অভিনব উদ্যোগ নিয়েছে। গাছের ডালেই আমকে বিশেষ বিদেশি কায়দায় প্যাকেজিং করার পদ্ধতি চালু হয়েছে।
একসময় মালদার হিমসাগর, মল্লিকা, আম্রপালির মতো আম ছিল আন্তর্জাতিক বাজারে পরিচিত নাম। গুণগত মান বজায় রাখতে না পারায় সেই সুনাম কিছুটা কমে আসে। তাই মালদা উদ্যান পালন দপ্তর পরীক্ষামূলকভাবে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় গাছেই আমের বিশেষ প্যাকেজিং শুরু করেছেন। তো সেই জন্য মালদা উদ্যান পালন দপ্তর এবং ICAR-CISS এর বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে। অল্প প্রায় 5 থেকে 7 হাজার প্যাকেটিং আমরা করব। এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই, এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায়। ছোট থেকেই এভাবে প্যাকেজিং করায় আম ঝড়, বৃষ্টি, রোদ থেকে রক্ষা পাচ্ছে। এতে আমেরও রং সুন্দর হচ্ছে, মোমের মতো আস্তরণ তৈরি হচ্ছে, যা গুণগত মান বাড়ায়। রপ্তানির জন্য এমন দাগহীন আমই দরকার। এই প্যাকেজিং আমের স্বচ্ছতা ও স্বাদ বাড়বে। এটি বিদেশ ও ভিন রাজ্যে প্রচলিত থাকলেও মালদা ও এ রাজ্যে এই প্রথম। মালদা উদ্যান পালন দপ্তর মালদার আমকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কৃষকদের উন্নত মানের আম উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করছে। কোয়ালিটি অফ আম প্রোডাকশনের জন্য বিজ্ঞানী যে রিসার্চ ফাইন্ডিংস দিয়েছেন তাতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে যে কেমিক্যাল সার বলুন, কেমিক্যাল ফাঞ্জিসাইড বলুন, ইনসেকটিসাইড এগুলো প্রয়োগ না করে জৈবিক পদ্ধতিতে এবং যদি ব্যাগিং সিস্টেমের মাধ্যমে চাষ করা যায় তাহলে কি হবে, আমের কোয়ালিটিটা অনেক বেটার হবে। আশা করা যায় বিশেষ বিদেশি পদ্ধতি মালদার আমকে আবারও বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হবে এবং মালদার আম চাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাওড়ার ফরশো রোড থেকে দিনে দুপুরে প্রায় 2.25 লক্ষ টাকা সমেত এক অ্যাকাউন্টেন্টের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অপহৃত ব্যক্তির নাম অনিমেষ মিত্র। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করা হয়েছে। নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র হাওড়ার ফরশো রোডের একটি বিস্কুট কারখানায় অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় 1,70,000 টাকা নিয়ে হাওড়া ময়দান এলাকার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হাওড়া পুলিশ কমিশনারের অফিসের সামনে থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে অনিমেষ বাবুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এই ঘটনার তদন্ত করছেন। প্রাথমিকভাবে অপহরণের অভিযোগ উঠলেও এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রকাশ্যে দিবালোকে পুলিশের নাকের ডগা থেকে একজন ব্যক্তির এত টাকা নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত নিখোঁজ অনিমেষ মিত্রকে খুঁজে বের করতে পারবে এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বেহাল রাস্তার করুণ ছবি মালদায়। শিক্ষক শিক্ষিকাদের টোটো উল্টে যাওয়ায় প্রকাশ্যে এলো উন্নয়নের বেআব্রু ছবি। প্রশাসনের উদাসীনতা আর জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। মালদা হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড় থেকে বারদুয়ারি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা আবারও সামনে এলো। স্কুল থেকে ফেরার পথে এই খানাখন্দে ভরা রাস্তাতেই শিক্ষক শিক্ষিকাদের একটি টোটো উল্টে যায়। 5 জন শিক্ষক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজনের মাথায় চোট লেগেছে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সরকারি আধিকারিকেরা যাতায়াত করেন, অথচ বছরের পর বছর রাস্তাটির সংস্কার হয়নি। বৃষ্টিতে বড় বড় গর্তে জল জমে রাস্তা জলাশয়ে পরিণত হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের স্কুল যাওয়ার পথের অবস্থা, যা রাস্তার যা অবস্থা, তাতে হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রতিদিনই আমাদের যেতে আসতে ভয় লাগে। তো আমরা 5 জন ছিলাম টোটোতে। টোটোটি একদম পুকুর হয়ে গেছে, ভেঙে সেই জলের মধ্যে পাল্টি খেয়ে যায়। আমি এবং আরেকজন ম্যাডাম, আমার হাতে লেগেছে, হাতে পায়ে কাঁধে লেগেছে। ওই ম্যাডামের মাথায় চোট পেয়েছে, ওনাকে আজকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। আহত শিক্ষক শিক্ষিকারা প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। বিজেপির অভিযোগ, এটি তৃণমূল সরকারের উন্নয়নের বেহাল দশারই প্রমাণ। বর্ষায় মানুষের ভোগান্তি বাড়ছে, যা তাদের উন্নয়নের নমুনা। বিডিও সাহেব পাশে, ব্লক অফিস পাশে, সেই জায়গায় একটা টোটো যাচ্ছিল। টোটোর মধ্যে শিক্ষকরা ছিলেন, 5 জন শিক্ষক।
সেই টোটোটা পাল্টিকে 5 জন শিক্ষকই আহত হয়েছে। এতদিন ধরে তো হরিশ্চন্দ্রপুরের মানুষ দোষারোপ করতেন যে এই রাস্তার বেহাল অবস্থা। হরিশ্চন্দ্রপুরের মানুষ, বারজোয়ারির মানুষরা অভিযোগ জানাচ্ছিলেন যে রাস্তাটা বেহাল অবস্থা আছে। এখন তো শিক্ষকরাও অভিযোগ জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কি হবে এরকম দুরবস্থা রাস্তাঘাটে। যদিও স্থানীয় বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন এই রাস্তা সংস্কারের জন্য বিধানসভায় দাবি তোলা হয়েছিল এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দ্রুত কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। রাস্তার জন্য পিডব্লিউডি মিনিস্টারকে বলা গেছে, টেন্ডারও হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, টেন্ডার সব হয়ে গেছে। 12 রাস্তা। আচ্ছা, মানে হ্যাঁ বলছি কত টাকা টেন্ডার ধরা হয়েছে? টেন্ডার কত টাকা ওটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে, কিন্তু টেন্ডার হয়ে গেছে, আমাকে কালকেই বিধানসভায় বলে দিয়েছে। টেন্ডার প্রসেস। তবে প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কেন এতদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল? কেন আধিকারিক ও জনপ্রতিনিধিরা সময় মতো পদক্ষেপ নেননি? এই ঘটনা আবারও উন্নয়নের ছবিকে বেআব্রু করে দিয়েছে এবং প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 70 বছর বয়সী কালী কিঙ্কর সেন বাঁকুড়ার শিহরের ভগবানবাটি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আরামবাগের বেনে পুকুরে থাকেন। দু চোখে অন্ধ হলেও তার কণ্ঠের জাদুতে তিনি পথে পথে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। গানই যেন তার জীবন ধারণের একমাত্র উপায়। জন্মগতভাবে দৃষ্টিহীন না হলেও 4 বছর বয়সে ভুল চিকিৎসার কারণে তিনি দৃষ্টিশক্তি হারান। অভাবের সংসারে পড়াশোনা হয়নি। মাত্র 9 বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন কালী কিঙ্কর বাবু। গ্রামোফোনে গান শুনে গান শিখতেন। পরে সঙ্গীত অধ্যাপক রংলাল মিশ্র তাকে গানের তালিম দেন। গানই এখন তার সবকিছু। তিনি নিজেই ঢোল বাজিয়ে বাউল, শ্যামা সঙ্গীত, মাটির গান, আধুনিক সব ধরনের গান পরিবেশন করেন। নিজের জীবন নিয়েও অনেক গান বেঁধেছেন। বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আর লোকগীতি, তার মাঝখানে এখন এই ছবির গান, আধুনিক। তবে রবীন্দ্রসঙ্গীতটা আমি খুব ভালো গাই বা আমার মন থেকে খুব ভালো লাগে। অবশ্যই অন্য কিছু নয়, আমার টাকা পয়সা আর্থিক দিকে সাহায্য না করলে চলবে, খালি আমার ভরণ পোষণের রিস্কটা নিলেও যদি সেরকম সুবিধে পাই যে আমি এই জায়গায় গিয়ে শিখবো বা এরকম গিয়ে দেখাবো, অবশ্যই ইচ্ছা আছে আমার। স্থানীয়দের মতে এত প্রতিভাবান মানুষকে সরকারের এগিয়ে নিয়ে আসা উচিত। সরকারি 1000 টাকা ভাতা ছাড়া আর কিছু সাহায্যই তিনি পাননি। কালী কিঙ্কর বাবু সরকারের কাছে আবেদন জানিয়েছেন, তার ভরণ পোষণের দায়িত্ব এবং একটি বাস্তু ঘর করে দিলেই তিনি বাকি জীবনটা নিশ্চিন্তে গান গেয়ে কাটিয়ে দিতে পারবেন। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সবে বর্ষা শুরু হয়েছে আর তার মুখেই জলমগ্ন উত্তরবঙ্গের ধূপগুড়ি শহর। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে শহরের একাধিক নিচু এলাকায় জলের তলায়। প্রধান কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে ধূপগুড়ি সহ ডুয়ার্সের অঞ্চলে শুরু হওয়া বৃষ্টিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ড, বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি জলে ডুবে যায়। রাস্তাঘাটে হাঁটু জল, এমনকি রেগুলেটেড মার্কেট চত্বরও জলের তলায়। জাতীয় ও রাজ্য সড়কেও যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিচু এলাকায় বসবাসকারী মানুষ ও ব্যবসায়ীরা। ক্ষতি হচ্ছে, আমাদের কাস্টমার ঢুকতে পারছে না জলের জন্য। আর ড্রেনটা যে করা হয়েছে, বিদ্যাহার যে করেছিল, তারপরে এই ড্রেনটার মধ্যে কোনো হাতি লাগায়নি। পৌরসভা থেকে কি ড্রেন পরিষ্কার করে না? হ্যাঁ, ড্রেন কোনো কিছু করে না। এই যে নোংরা এগুলো সব এগুলো পরিষ্কার করে, মাঝে মাঝে মাঠের নোংরাগুলো, কিন্তু ড্রেনটা আর পরিষ্কার হাত দিচ্ছে না। তার কারণে রাস্তায় জল জমে আছে, ড্রেনের জল উল্টা দিকে চলে আসছে বাইরে। পথচারীরা জানাচ্ছেন, জমা জলের উপর দিয়ে চলতে গিয়ে বারবার দুর্ঘটনার মুখে পড়ছে তারা। পাশ দিয়ে বড় গাড়ি গেলেই ছিটকে আসছে নোংরা জল। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই চরম সমস্যায়। শহরবাসীর অভিযোগের তীর সরাসরি ধূপগুড়ি পৌরসভার দিকে। তাদের দাবি, জল নিকাশি ব্যবস্থার হাল বছরের পর বছর একই রকম। স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা নেই। বর্ষার শুরুতেই এই অবস্থা হলে মৌসুমের মাঝামাঝি গিয়ে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা বলার আর অপেক্ষা রাখে না। স্থানীয়রা অবিলম্বে নিকাশি সংস্কার ও জল নিষ্কাশনের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।